ছাত্রছাত্রীরা, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। তো এর আগে আমরা ডি ব্লক এলিমেন্ট নিয়ে আলোচনা করেছি এবং ডি ব্লকের দুটো যৌগ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট নিয়েও আলোচনা করেছি। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্ট। তো এবার আমরা জানবো যে এফ ব্লক এলিমেন্ট সম্বন্ধে। এফ ব্লক এলিমেন্ট কি, তাদের ধর্ম কি, এটা আমরা জানবো। তবে হ্যাঁ, এটুকু নিশ্চিত এফ ব্লক এলিমেন্ট অত্যন্ত সোজা একটা জায়গা এবং এখান থেকে প্রশ্নের যে কোয়ালিটি বা প্রশ্নের যে ধরন, সেই ধরনটা কিন্তু একটা টাইপেরই, মানে খুব বেশি কিন্তু ভ্যারিয়েশন কোশ্চেন কিন্তু আসে না, ভ্যারাইটিস কোশ্চেন কিন্তু আসে না, খুব বেশি প্রশ্নের ভ্যারিয়েশন হয় না এক্ষেত্রে এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে। সুতরাং যেগুলো দরকার আমরা এফ ব্লক এলিমেন্টের, সেগুলো খুব ভালো করে আমরা জেনে নেব। আচ্ছা, তাহলে আমাদের আজকের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। এফ ব্লক এলিমেন্ট, এফ ব্লক এলিমেন্ট। তো দেখো, এফ ব্লক এলিমেন্টস কাদের বলে? এফ ব্লক এলিমেন্টস নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এস ব্লক এলিমেন্ট কাদের বলে? যাদের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় শেষ ইলেকট্রনটা এস কক্ষকে প্রবেশ করে তাদের এস ব্লক এলিমেন্ট বলে। পি ব্লক এলিমেন্ট কাদের বলে? যাদের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় শেষ ইলেকট্রনটা পি কক্ষকে প্রবেশ করে তাদের পি ব্লক এলিমেন্ট বলে। এর আগে আমি আলোচনা করেছিলাম ডি ব্লক এলিমেন্ট কাকে বলে? যাদের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ার শেষ ইলেকট্রনটা ডি কক্ষকে প্রবেশ করে তাদের ডি ব্লক এলিমেন্ট বলে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এফ ব্লক এলিমেন্ট কাদের বলে? যাদের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ার শেষ ইলেকট্রনটি ডি কক্ষকে প্রবেশ করে, এফ কক্ষকে প্রবেশ করে, তাদেরকে আমরা বলবো এফ ব্লক এলিমেন্ট। তাহলে আমরা করব শেষ ইলেকট্রনটি যাদের এফ কক্ষকে প্রবেশ করে। আচ্ছা, আমি একটু এরকম ভাবে একটু লিখছি যে n-2 এফ কক্ষকে প্রবেশ করে, n-2 এফ কক্ষকে প্রবেশ করে, কক্ষকে প্রবেশ করে তাদের এফ ব্লক এলিমেন্ট বলে। প্রবেশ করে যাদের শেষ ইলেকট্রনটি, যাদের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়া শেষ ইলেকট্রনটি এফ কক্ষকে প্রবেশ করে, n-2 এফ কক্ষকে প্রবেশ করে, তাদের কিন্তু আমরা বলবো এফ ব্লক এলিমেন্ট। এবং এফ ব্লক এলিমেন্টের আগে অনেকে এফ ব্লক এলিমেন্টকে বলতো রেয়ার আর্থ এলিমেন্ট, বিরল মৃত্তিকা মৌল। রেয়ার আর্থ এলিমেন্ট এই কথার মানে কি? রেয়ার আর্থ এলিমেন্ট এই কথার মানে হচ্ছে বিরল মৃত্তিকা মৌল, অর্থাৎ এদের পৃথিবীতে বা প্রকৃতিতে অবস্থান কিন্তু খুব কম। তবে বর্তমানে নানা রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এদেরও কিন্তু এদের কিন্তু আরো বেশি পরিমাণে এদের কিন্তু পাওয়া সম্ভব হয়েছে। সেই জন্য এখন আর এদের রেয়ার আর্থ এলিমেন্ট কিন্তু বলা হয় না। সুতরাং এই রেয়ার আর্থ এলিমেন্ট আগে বলা হতো বিরল মৃত্তিকা মৌল, তবে এখন আর রেয়ার আর্থ এলিমেন্ট কিন্তু বলা হয় না। এবং এদের তুমি যদি ইলেকট্রন বিন্যাস খোঁজো, ইলেকট্রন বিন্যাস, এই এফ ব্লক এলিমেন্ট যদি ইলেকট্রন বিন্যাস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এফ ব্লক এলিমেন্টের ইলেকট্রন বিন্যাস যদি তুমি খোঁজো, তাহলে ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে? ইলেকট্রন বিন্যাস হবে এইরকম। দেখো, আমি করছি ns2 n-1 d 0 থেকে 1 আর n-2 f 1 থেকে 14। এই হচ্ছে এফ ব্লক এলিমেন্টের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো দেখো, আমি বলেছি যে এখানে ns2 n-1 d 0 থেকে 1 n-2 f 1 থেকে 14, শেষ ইলেকট্রনটা কিন্তু প্রবেশ করবে n-2 f 1 nf এ, n-2 f এ কিন্তু প্রবেশ করবে। সেই জন্য এদের কিন্তু এফ ব্লক এলিমেন্ট বলবো। এবার দেখো, যদি এখানে n যদি 6 হয়, তাহলে কি হচ্ছে? তাহলে এখানে যদি n 6 হচ্ছে, মানে এখানে কি করব? 6s2, এখানে কি করব? n-1 মানে কি 5d 0 থেকে 1, আর এখানে কি করব? 4f 1 থেকে 14। এইটা কিন্তু n 6 হলে এইটাই কিন্তু দাঁড়াচ্ছে। আর n যদি 7 হয়, তাহলে সেখানে কি হবে? 7s2 5d 0 থেকে 1 আর 4f 1 থেকে 14। এটা কিন্তু n 7 হলে কিন্তু এইরকম ইলেকট্রন বিন্যাস দাঁড়াচ্ছে। আর যখন n 6, তখন সেই মৌলের ইলেকট্রন বিন্যাসকে আমরা বলবো ল্যান্থানাইডস। n 6 যখন, তখন আমরা বলবো তাকে ল্যান্থানাইডস। আর n 7 যখন হবে, তখন এই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা বলবো অ্যাক্টিনয়েড শ্রেণীভুক্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস।
n is equal to 6 হলে ল্যান্থানাইড শ্রেণীভুক্ত মৌলগুলোর শ্রেণীবিন্যাস, আর n is equal to 7 হলে অ্যাক্টিনয়েডস শ্রেণীভুক্ত মৌলের শ্রেণীবিন্যাস, ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এ ব্লক এলিমেন্টকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি, ল্যান্থানাইড হতে পারে এবং অ্যাক্টিনয়েড হতে পারে। এবং ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনয়েডস এই এদের মধ্যে এদের একটা জিনিস দেখতে হবে যে ল্যান্থানাইড ক্ষেত্রে যদি তুমি খোঁজো ল্যান্থানাইডের ক্ষেত্রে পর্যায় কি হবে, এদের ক্ষেত্রে ল্যান্থানাইড মৌলগুলো আমি দেখাবো, তোমরা যদি পর্যায় সারণী খুঁজে তাহলে দেখতে পাবে যে ল্যান্থানাইড এলিমেন্টের পর্যায় হবে কিন্তু এই যে ইলেকট্রন বিন্যাসটা করেছি এর মধ্যে সবথেকে বড় সংখ্যা কি, বড় সংখ্যা হচ্ছে 6, 4 5 6 এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 6, এবং যেটা ইলেকট্রন বিন্যাসে যেটা হচ্ছে বড় সংখ্যা সেটাই তার পর্যায় হয়। সুতরাং এই ল্যান্থানাইডের ক্ষেত্রে পর্যায় হবে 6, আর এই অ্যাক্টিনয়েডের ক্ষেত্রে পর্যায় কি হবে, বড় সংখ্যাটা কত, বড় সংখ্যাটা হচ্ছে 7। সুতরাং অ্যাক্টিনয়েড মৌলগুলোর পর্যায় নাম্বার 6, অ্যাক্টিনয়েড মৌলগুলো পর্যায় নাম্বার 7 এ এবং ল্যান্থানাইড মৌলগুলো পর্যায় নাম্বার 6 এ কিন্তু অবস্থান করবে। এই জায়গাটা কিন্তু তোমাদের একটু পরিষ্কার হতে হবে। এবং দেখো, এবং এক্ষেত্রে এদের ক্ষেত্রে যদি আমি পর্যায় সারণীতে অবস্থান খুঁজি তাহলে পর্যায়টা বের হয়ে গেছে। আর এরা কোন গ্রুপের অন্তর্ভুক্ত, এই গ্রুপ হচ্ছে এরা কিন্তু গ্রুপ নাম্বার 3, গ্রুপ নাম্বার 3 এর অন্তর্ভুক্ত, এরা কিন্তু গ্রুপ নাম্বার 3 এর অন্তর্ভুক্ত, গ্রুপ নাম্বার 3 এর অন্তর্ভুক্ত। এই জায়গাটা তোমাদের একটু খেয়াল করতে হবে, গ্রুপ নাম্বার 3 এর কিন্তু অন্তর্ভুক্ত। তাহলে দেখো এইটা আমাদের এ ব্লক এলিমেন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ল্যান্থানয়েডস এবং অ্যাক্টিনয়েডস। এবং দেখো এইটা কিন্তু তোমরা যদি পর্যায় সারণীটা একটু ভালো করে দেখো, পর্যায় সারণীর নিচের দিকে ল্যান্থানয়েড আছে এবং অ্যাক্টিনয়েডস আছে, এই এদেরকে আমরা বলবো এ ব্লক এলিমেন্ট। এবং এ ব্লক এলিমেন্টের যে মূল যে ইলেকট্রন বিন্যাসটা, এই ইলেকট্রন বিন্যাসটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে এবং এই জিনিসটা ভালো করে খেয়াল করবে। যদি n = 6 হয় তাহলে ল্যান্থানয়েডস, আর n = 7 হলে অ্যাক্টিনয়েড। এবং এদের আরেকটা নাম আছে, এদের আরেকটা নাম হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট। এদের আরেকটা নাম আছে, এ ব্লক এলিমেন্টের আরেকটা নাম হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট। যদি তুমি বাংলায় করো এর বাংলা হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্টের যদি বাংলা করো এর বাংলা হচ্ছে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, ইনার ট্রানজিশন এলিমেন্ট। কারণ দেখো এখানে ইলেকট্রনটা প্রবেশ করছে কোথায়, ডি কক্ষক হলে আমরা বলেছিলাম সন্ধিগত মৌল ট্রানজিশন এলিমেন্ট। এটা হচ্ছে n-1 ডি থেকেও ভেতরে n-2 f এ প্রবেশ করছে, সেই জন্য এখানে ইনার কথাটা ট্রানজিশন এলিমেন্টে যদি ডি কক্ষকে ইলেকট্রন প্রবেশ করে শেষ ইলেকট্রনটা তাহলে আমরা বলবো ট্রানজিশন এলিমেন্ট। কিন্তু এক্ষেত্রে n-1 ডি অপেক্ষাও n-2 f এ কিন্তু ইলেকট্রন প্রবেশ করছে, সুতরাং সেই জন্য এখানে ইনার কথাটা যোগ করা হচ্ছে এবং একে আমরা বলবো, এদের আমরা বলবো ইনার ট্রানজিশন এলিমেন্ট, অর্থাৎ অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। ভালো করে খেয়াল করবে। তাহলে এই হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট অফ এ ব্লক এলিমেন্টস। তো আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ল্যান্থানাইডস। এই ল্যান্থানাইডস মৌল নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, ল্যান্থানাইডস মৌল কি এবং তাদের ধর্ম কি কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা এটা পরিষ্কার করবে। এবার দেখো, তাহলে আমরা মুছে দিচ্ছি এটা। তো এরপর আমরা ল্যান্থানাইড নিয়ে আলোচনা করব, ল্যান্থানাইড মৌল কাদের বলে এবং কি ব্যাপারটা এটা একটু আলোচনা করব। তাহলে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ল্যান্থানয়েড মৌলসমূহ, ল্যান্থানয়েডস, ল্যান্থানয়েড, 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 এদের নিয়ে আলোচনা করব। ল্যান্থানয়েড, ল্যান্থানয়েড, ল্যান্থানয়েড মৌলসমূহ, ল্যান্থানয়েড মৌলসমূহ এটা নিয়ে আলোচনা করব। দেখো ল্যান্থানয়েড কাদের বলে, ল্যান্থানয়েড বলে তো দেখবে এর আগেও আমরা করেছি যে পরমাণু ক্রমাঙ্ক 57। তো 57 এর পরে দেখো যখন আমরা 5D সিরিজ করেছিলাম 57 এর পরে কিন্তু আমরা 72 পেয়েছিলাম। তাহলে 58 থেকে 71 পর্যন্ত মৌলগুলো কিন্তু ল্যান্থানয়েড, ওদের কিন্তু পর্যায় সারণীতে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে এবং সেই স্থানটা কিন্তু নিচে। অর্থাৎ এখানে যে আমরা ল্যান্থানাম, এটা হচ্ছে ল্যান্থানাম এলএন, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 57। ল্যান্থানামের পরবর্তী, ল্যান্থানামের পরবর্তী, ল্যান্থানামের পরবর্তী মানে কি, ল্যান্থানামের পরবর্তী মানে 58 তে পরমাণু ক্রমাঙ্ক থেকে 58 এ আছে সিরিয়াম, সিরিয়াম 58 এ সিরিয়াম। 58 থেকে এখানে আমরা করব 71 পর্যন্ত, 71 এ আছে লুটেসিয়াম, এলিউ, লুটেসিয়াম, এলিউ বা লুটেসিয়াম, লুটেসিয়াম এলিউ, এটা 71 এ আছে। তো এইখানে দেখো এলিমেন্টের সংখ্যা হচ্ছে 14টা এলিমেন্ট আছে 58 থেকে 71। এই 14টা এলিমেন্টকেই আমরা কিন্তু বলবো, এই 14টা যে এলিমেন্ট আছে তাদেরকে আমরা বলবো ল্যান্থানয়েডস, ল্যান্থানয়েডস।
ল্যান্থানয়েড বা ল্যান্থানয়েডস, NOIDES, ল্যান্থানয়েড, এদেরকে আমরা বলবো 14টা যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাকে আমরা বলবো ল্যান্থানয়েডস। এই যে ল্যান্থানামের পরবর্তী 58 সিরিয়াম থেকে 71 লুটেসিয়াম পর্যন্ত যে আমরা এলিমেন্ট পাবো তাদেরকে আমরা বলবো ল্যান্থানয়েড এলিমেন্টস। এবং এদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে 14টা এলিমেন্টের মধ্যে 14টা এলিমেন্টেই কিন্তু লাস্ট যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা কিন্তু F কক্ষকে প্রবেশ করে, সেই জন্যই কিন্তু এরা F ব্লক এলিমেন্ট। এবং এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে আমি আগেই লিখেছিলাম, 6s2 5d 0 থেকে 1 এবং 4f 1 থেকে 14, এটা সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন। 4f 1 থেকে 14 এটা এরকম ভাবে পড়তে হবে, 6s2 5d 0 থেকে 1, 4f 1 থেকে 14। এবারে 14টা এলিমেন্ট কি কি এটা আমরা একটু জানবো। সবগুলো করার দরকার নেই, তার মধ্যে স্পেসিফিক কয়েকটা আমরা বেছে নিয়ে করব। 14টা এলিমেন্ট কি কি দেখো, এখানে 58 আমরা বসাচ্ছি, 58, 59, 60, 61, 62, 63, 64, 65 পরমাণু ক্রমাঙ্ক, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। 55, 66, 67, 68, 69, 70, 71, এটা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আমি বসিয়ে দিলাম। এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার, পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। দেখো 58 এ কি আছে, 58 এ আছে সিরিয়াম, CE, 58 এ আছে সিরিয়াম। 59 এ কি আছে, 59 এ আছে প্রোসেওডাইয়াম, যাকে আমরা বলবো PR, প্রোসেনডাইয়াম, 60 তে আছে। আচ্ছা 59, 60 তে কি আছে, ND, নিবডিয়াম, নিওডাইয়াম, নিওডাইয়াম। সবগুলো করার দরকার নেই, তোমাদের এখানে অ্যাটমিক নাম্বার দিয়ে দেবে। নিওডাইয়াম, 61তে কি আছে, 61তে প্রোমেথিয়াম, PM, প্রোমেথিয়াম, 62তে কি আছে, SM, স্যামারিয়াম, 62তে আছে SM, স্যামারিয়াম 62তে। আচ্ছা 63তে কি আছে, 63তে আছে ইউরোপিয়াম, 67তে আছে ইউরোপিয়াম। আচ্ছা 64তে কি আছে, 64তে আছে গ্যাডোলিনিয়াম, গ্যাডোলিনিয়াম। 65 এ কি আছে, 65 এ আছে টারবিয়াম, TB। আচ্ছা আর 66 এ কি আছে, 66 এ আছে ডিসপ্রোসিয়াম, 66 এ আছে ডিসপ্রোসিয়াম, যেটাকে আমরা DY বলবো, ডিসপ্রোসিয়াম 66 এ। 67 এ হলমিয়াম, HO, হলমিয়াম। আচ্ছা 68 এ কি আছে, 68 এ আছে আরবিয়াম, আরবিয়াম। আর এখানে কি আছে, 69 এ TM এর নাম হচ্ছে থুলিয়াম। সবগুলো মুখস্থ করার দরকার নেই, কোনো চিন্তা নেই, আমি তোমাকে সব ডিটেলসে বলছি বলে থুলিয়াম, এটা সবটা জানাচ্ছি। 70তে কি আছে, 70তে আছে ইটারবিয়াম, YB, 70তে আছে ইটারবিয়াম, YB। আর 71 এ আছে লুটেসিয়াম, LU। তো এই হচ্ছে 14টা এলিমেন্টের 14টা এলিমেন্ট। তো এর মধ্যে যেটা খুব ভালো করে করতে হবে, দেখো এইখানে 58 সিরিয়াম, এটাতে খুব ভালো করে দাগ দেবে, 58 সিরিয়াম। 64 গ্যাডোলিনিয়াম, এটা খুব ভালো করে দাগ দিতে হবে, 64 গ্যাডোলিনিয়াম। আর 71 লুটেসিয়াম। এই তিনটে মৌলের ইলেকট্রন বিন্যাসে এখানে দেখো 5d 0 থেকে 1, এই যে তিনটে এলিমেন্ট আমি লিখেছি, এই তিনটে মৌলের ইলেকট্রন বিন্যাসে D একটা ইলেকট্রন কিন্তু ফিল আপ থাকবে। বাদ বাকি সবগুলো এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন ফিল আপ হবে, D কক্ষক ইলেকট্রন কিন্তু 0 থাকবে। এই তিনটে এলিমেন্টের ক্ষেত্রে D কক্ষক ইলেকট্রন থাকবে 1, একটা করে, একটা ইলেকট্রন থাকবে। আর বাদ বাকি সবার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটা হবে 0। এবার তুমি ইলেকট্রন বিন্যাস করো, যে দেখো এখন ইলেকট্রন বিন্যাস করলেই বুঝতে পারো 58 সিরিয়াম,
এই ইলেকট্রন বিন্যাস কি হবে, এখানে প্রথমে একটা নিষ্ক্রিয় গ্যাস দিতে হবে, যে নিষ্ক্রিয় গ্যাসটা ব্যবহার করা হবে সেই নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে জেনন। এই জেননের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 54 দেখো কিরকম ভাবে লিখবে। এবার কি বলেছি, এরপর আমি বলেছি এখানে কি 6s2 বসিয়ে দাও, 54 এটা তোমাকে 58 পর্যন্ত মেলাতে হবে, এটা হচ্ছে 54, কত ইলেকট্রন হলো 56, 54 প্লাস 2 56, তারপরে কি আছে 5d1 57, আর এখানে তারপরে কি আছে 5d1 আর 4f কত হয় 4f, দেখো এখানে 58 আনতে গেলে 4f কত আসবে, এখানে হচ্ছে 54, তারপরে 2 56 57, আর এখানে 4f 1 58, বাস 58 সিরিয়াম হয়ে গেল। দেখো ডি কক্ষক এখানে কিন্তু একটা ইলেকট্রন ফিল আপ আছে, এই তিনটে জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, অর্থাৎ এখানে তিনটে, এখানে কিন্তু D1 আছে। তারপর গ্যাডোলিনিয়ামটা কিরকম ভাবে করবে, দেখো এইটা ইলেকট্রন বিন্যাস করতে হবে, এই ইলেকট্রন বিন্যাসগুলো একটু লেখো। গ্যাডোলিনিয়াম GD, দেখো 64, এটা হচ্ছে 64, এখানে 54 হয়ে গেল, জেনন মানে 54 হয়ে গেল। 6s2 বসিয়ে দিলে 54 2 56, তারপরে কি বললাম 5d তে একটা করে থাকবে গ্যাডোলিনিয়াম, এই 5d তে একটা করে ইলেকট্রন থাকবে, আর কি থাকবে দেখো 54 55 56 57 হলো, আর 64 আছে, 57 থেকে 64 কত 7, তাহলে এখানে 4f এ কত ইলেকট্রন হবে 4f 7, ব্যাস হয়ে গেল। আর কি আছে দেখো লুটেসিয়াম, এই লুটেসিয়ামে কি ইলেকট্রন বিন্যাস হবে 71 লুটেসিয়াম Lu, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে জেনন 6s2, এখানেও 5d তে একটা ইলেকট্রন থাকবে 5d1, আর এখানে কি থাকবে 4f 14, তুমি মিলিয়ে নাও, দেখো 71 পৌঁছে গেছে। এখানে জেনন হচ্ছে 54 55 56 57 আর 14 হচ্ছে 71, সুতরাং এখানে আমরা কিন্তু লুটেসিয়াম পেয়ে যাব। এই ইলেকট্রন বিন্যাসটা খেয়াল রাখতে হবে, বাদ বাকি যে কোনো ইলেকট্রন বিন্যাসে ডি এর ইলেকট্রন হবে 0, সুতরাং তোমাদের এই তিনটি ইলেকট্রন মনে রাখার পরে বাদ বাকি যে কোনো ইলেকট্রন বিন্যাস আমরা কিন্তু নিজেরা থেকেই করতে পারবো। দেখো যদি তোমাকে বলে ধরো 63 ইউরোপিয়াম, এটা ইলেকট্রন বিন্যাস করতে হবে, 63 ইউরোপিয়াম ইলেকট্রন বিন্যাস করতে হবে, তাহলে কিভাবে করবে দেখো এখানে জেননটা লিখে দিতে হবে, এটা 54 হয়ে গেল, জেনন 54 হয়ে গেল, তারপরে প্রথমে বসাতে হবে 6s2 56 হয়ে গেল। এবং বলেছি আমি যে এই তিনটে বাদ দিয়ে যে কোনো জায়গাতে ডি এর এই 5d তে ইলেকট্রন হবে 0, তাহলে 5d0 বসিয়ে দিলাম। এবার তোমাকে 63 মেলাতে হবে, কত পর্যন্ত হয়েছে 54 আর 2 56 থেকে 63 কত, 56 থেকে 63 যেটা আসবে সেটা 4f ইলেকট্রনটা বসবে, 56 থেকে 63 কত হবে দেখো 4 আর 3 7, অর্থাৎ এখানে 4f 7, দেখো ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এবার তোমাদের যেটা পরীক্ষায় দেয়া থাকবে, যেটাই দেয়া থাকুক না কেন অ্যাটমিক নাম্বারটা দেয়া থাকবে, সুতরাং অ্যাটমিক নাম্বারটা যখন দেয়া থাকবে তখন তুমি তার ইলেকট্রন বিন্যাস কিন্তু সহজেই করে নিতে পারবে। অ্যাটমিক নাম্বার শুড বি গিভেন, দেয়া থাকবে, তুমি ইউরোপিয়াম নামটা নাও মনে থাকতে পারে, এক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নাও হতে পারে ইউরোপিয়াম, কিন্তু 63 যখন দেয়া থাকবে তার ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এরকম হবে। তুমি যে কোনো একটা জিনিস নাও, দেখো তোমাকে যদি বলে এখানে যদি বলে তোমাকে এই হলমিয়াম 63 67 হলমিয়াম 67 হলমিয়াম কিরকম ইলেকট্রন বিন্যাস করবে, 67 হলমিয়াম এইচও এর কিরকম ভাবে লিখবে দেখো, 67 হলমিয়ামের জেনন লিখে দিলে জেনন 54 হয়ে গেল, 6s2 এটা থাকছেই 56 হয়ে গেল, 5d0 হয়ে গেল, আর 54 দিয়ে 56, আর যদি 67 আছে 56 67 কত 11, তাহলে 4f এ কত ইলেকট্রন থাকবে 11টা ইলেকট্রন থাকবে। দেখো একদম পরিষ্কার, কোনো কিছু কিন্তু অসুবিধা কিন্তু হওয়ার কথা নয়, একদম পরিষ্কার কিন্তু ইলেকট্রন বিন্যাস আমি এখানে করে দিলাম, বাদ বাকি সব জিনিসের কিন্তু একই জিনিস হবে, শুধুমাত্র সিরিয়াম গ্যাডোলিনিয়াম আর লুটেসিয়াম এটা করে রাখবে, এটাতে ডিএতে একটা করে ইলেকট্রন থাকবে, বাদ বাকিটায় জেনন লিখবে, 6s এ দুটো ইলেকট্রন ভর্তি করবে, বাদ বাকি ইলেকট্রনগুলো যখন পৌঁছাতে হবে সেটা 4f এ ভরে দেবে, তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে, সবকটা ইলেকট্রন বিন্যাস নিজে থেকেই কিন্তু পেরে যাবে। এবার দেখো এখানে কয়েকটা বলা আছে যে এদের ইলেকট্রন, তাহলে এই কথা আমি মুছছি, তো এই জায়গাটা আমি মুছছি, তো এই ইলেকট্রন বিন্যাসটা তুমি লিখবে ইলেকট্রন বিন্যাসটা। আচ্ছা এদের আমি যেটা করব এবার সেটা হচ্ছে এই ল্যান্থানার সময় জারণ স্তর,
অক্সিডেশন স্টেট, এগুলো ধর্মের কথাতেই আমি চলে আসছি, যে ধর্মগুলোর মধ্যে প্রথমে আমি করছি জারণ স্তর, অক্সিডেশন স্টেট, জারণ স্তর। তো জারণ স্তর এরা হচ্ছে গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত, আমি এর আগেই বলেছি। তাহলে গ্রুপ 3 এর যদি অন্তর্ভুক্ত হয় তাহলে এদের জারণ স্তর, সর্বাপেক্ষা স্থায়ী জারণ স্তর হচ্ছে +3, সর্বাপেক্ষা স্থায়ী জারণ স্তর হচ্ছে +3, সবাই কিন্তু জারণ স্তর +3 কিন্তু শো করবে। এবং আরেকটা কথা বলা হয়নি যে ল্যান্থানাইড মৌলগুলোকে সংক্ষেপে কিন্তু এলএন বলা হয়, এলএন, ল্যান্থানাইড মৌলগুলোকে সংক্ষেপে কিন্তু এলএন বলা হয়। এই এলএন এই কথাটা, এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে ল্যান্থানয়েড, এলএন পুরোটাই হচ্ছে ল্যান্থানয়েড। আর ল্যান্থানামের যে চিহ্ন সেটা হচ্ছে এলএ, আর এখানে আমরা করছি ল্যান্থানয়েডটা পুরোটাই হচ্ছে এলএন, এটাকে যোগ করবে ল্যান্থানাইড মৌলসমূহটাকে পরিষ্কার পুরোটাই বলা হয় এলএন দ্বারা প্রকাশ করা হয়, এলএন দ্বারা প্রকাশ করা হয়, খেয়াল রাখবে এটা। হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম জারণ স্তর, এদের জারণ স্তর কিন্তু +3 হয় জারণ স্তর, খুব ভালো করে থাকবে, কারণ এটা গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত, গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত হলে এদের জারণ স্তর হচ্ছে +3। কিন্তু কিছু কিছু এলিমেন্ট যেমন ধরো C+4, এটা কিন্তু C+4 কিন্তু শো করে, C+4 শো করে। এদের মূলত সবকটাই কিন্তু +3 শো করবে। +3 শো করার পরেও আরো কিছু মানে জারণ স্তর আছে, তার মধ্যে কয়েকটা আমি স্পেসিফিক বলছি। দেখো যে সিরিয়াম কিন্তু +4 জারণ স্তর শো করে, কেন শো করে আমি পরে বলছি। সিরিয়াম +4 জারণ স্তর শো করে, টারবিয়াম টারবিয়াম +4 জারণ স্তর শো করবে, +4 জারণ স্তর শো করে, এই দুটো নোট করো। সিরিয়াম +4 জারণ স্তর শো করে আর টারবিয়াম +4 জারণ স্তর শো করে, এবং +4 জারণ স্তর শো করে। এবং আমরা এটা বলবো ইউরোপিয়াম, U2+, এও কিন্তু +2 জারণ স্তর শো করে, +2 জারণ স্তর শো করবে ইউরোপিয়াম। YB2+, ইটারবিয়াম মানে কোনটা দেখো, ইটারবিয়াম মানে হচ্ছে YB হচ্ছে 70, এ কিন্তু +2 জারণ স্তর শো করে। এবং এখানে হচ্ছে স্যামারিয়াম, SM2+, 62তে আছে, দেখো স্যামারিয়াম 62তে আছে, এও +2 জারণ স্তর শো করে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে এই জারণ স্তর, এদের মূল জারণ স্তর, সাধারণ জারণ স্তর হচ্ছে +3, কিন্তু সিরিয়াম টারবিয়াম এরা কিন্তু +4 জারণ স্তর শো করে। এবার দেখো কেন শো করে, এটা দেখো সিরিয়াম যদি ইলেকট্রন বিন্যাস এই মাত্র তুমি করেছিলে, তো সিরিয়াম ইলেকট্রন বিন্যাস কি ছিল, জেনন 6s2 5d1 আর 4f1। দেখো এরা যদি +4 কেন শো করবে, দেখো যদি এটা +3 যদি শো করে তাহলে কি হবে, +3 শো করলে 6s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, 5d থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে +3 হয়ে যাচ্ছে। কিন্তু পড়ে আছে কি 4f1, এবার 4f1 থেকে যদি একটা রিলিজ করে দিতে পারে তাহলে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস পেয়ে যাচ্ছে, নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস পেয়ে গেলে স্টেবল হবে, এরা স্টেবল কনফিগারেশনে আসতে চায়। সুতরাং এখানে সি কিন্তু +4 এ শো করবে, C+4 শো করে, সেই কারণে এটা +4 শো করছে। সেরকম দেখো এরকম যদি এখানে যদি আমরা টারবিয়াম খুঁজি, টারবিয়ামের ক্ষেত্রে +4 শো করবে, কারণ টারবিয়ামের যদি তুমি খোঁজো 65 ইলেকট্রন বিন্যাস কি হবে, দেখো জেনন বসে দিলে 54, 55, 56, 5d এখানে 0 হবে, 56, আর এখানে কি হচ্ছে, এখানে 4f কত হবে, 4f 56 থেকে 65, 4f9। তাহলে দেখো এটা +4 কেন শো করবে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল 6s থেকে, প্রথম ইলেকট্রন 6s থেকে বেরোবে, দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে টারবিয়ামের কত হবে, টারবিয়াম জারণ স্তর হবে +2, টারবিয়াম জারণ স্তর হবে +2, এবং +2 হওয়ার পরে +2 জারণ স্তর যদি হয় তারপরে কি হবে, তারপরে দেখো +2 যদি জারণ স্তর হয় তারপরে এখান থেকে দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায় 4f থেকে, তাহলে কিন্তু 4f7 হয়ে যাচ্ছে, যেটা কিন্তু অর্ধপূর্ণ কক্ষক, আর অর্ধপূর্ণ কক্ষক কিন্তু খুব ভালো স্টেবল হবে। সেই জন্য কি হবে, এই Tb+4 এই জারণ স্তরটা কিন্তু শো করবে, Tb+4 এই জারণ স্তরটা কিন্তু শো করবে, কারণ এখানে অর্ধপূর্ণ কক্ষক, +4 অর্ধপূর্ণ কক্ষক আসবে, সুতরাং Tb+4 কিন্তু জারণ স্তরটা শো করবে। এই জায়গাটা একটু কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তো দেখো এই জিনিসটা, এই Tb+4 জারণ স্তর শো করবে, C+4 জারণ স্তর শো করবে। এবং যদি আমি দেখি, যদি আমি দেখি স্যামারিয়ামের ক্ষেত্রে, স্যামারিয়াম কেন +2 জারণ স্তর শো করবে,
কারণ স্যামারিয়ামে যদি তুমি ইলেকট্রন বিন্যাস খোঁজো 62, এটা তোমাদের বলে দেওয়া থাকবে। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? জেনন 6s2, জেনন 54, 55, 56, আর এটাতে 5d0, আর এখানে 6 4f কত 62 তে পৌঁছাতে হবে, 56 হয়েছে, 56 থেকে 62 কত 4, আর 2 এ 7, 4f7। তাহলে দেখো এখানে স্যামারিয়াম, যখন স্যামারিয়াম Sm+2 এইটা কেন শো করবে? দেখো এখানে 6s থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে 4f এ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 14টা, কিন্তু এখানে কটা আছে? 4f ইলেকট্রন আছে 7টা, তাহলে অর্ধপূর্ণ কক্ষক। তাহলে এখানে অর্ধপূর্ণ কক্ষক এ শো করতে চাইবে, সুতরাং এখানে স্যামারিয়াম কিন্তু Xc4f7 কিন্তু এইটা কিন্তু দেখাবে, Xc4f7 এটা কিন্তু শো করবে, Xc4f7 এটা কিন্তু শো করবে, Xc4f7 কিন্তু এরা শো করবে। এই জায়গাটা একটু ভালো করে দেখবে, তাহলে এই জন্য +2 জানান্তর শো করে, কিন্তু সাধারণ জানান্তর হচ্ছে +3। তাহলে দেখো এখানে সিরিয়াম টার্বিয়াম +4 জানান্তর শো করবে, ইউরোপিয়াম ইটারবিয়াম স্যামারিয়াম এটা +2 জানান্তর শো করবে, কিন্তু এদের সাধারণ জানান্তর তো +3। তাহলে এদের একটা টেন্ডেন্সি থাকবে এই +4টাকে +3 তে আসা। তাহলে +4টা যদি +3 তে আসে তাহলে নিচে কি যাবে? নিজে কিন্তু বিজারিত হবে, আর যদি নিজে বিজারক হয় এটা কি হিসাবে কাজ করবে? সিরিয়াম +4 জারক দ্রব্য রূপে কাজ করবে। ইয়েস, এখানে Tb+4 এর একটা টেন্ডেন্সি থাকবে কি +3 তে আসা, +3 আসার টেন্ডেন্সি কিন্তু থাকবে, এবং সেটা হিসাবে নিজে বিজারিত হচ্ছে, +4 থেকে +3 তে আসে নিজে বিজারিত হয়, আর নিজে বিজারিত হলে কি হিসাবে কাজ করবে? জারক রূপে কাজ করবে, সুতরাং এটা খুব ভালো জারক হবে, জারক দ্রব্য। এখানে Tb এটা হচ্ছে খুব ভালো, এই যে C+4 Tb+4 খুব ভালো জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট রূপে কাজ করবে, খুব ভালো করে এটা করবে। এই জিনিসটা কিন্তু পরীক্ষা এসেছে। এবং এই যে জারণ প্রক্রিয়াটা হচ্ছে, জারণ প্রক্রিয়াটা খুব স্লো জারণ প্রক্রিয়া, এবং সেই স্লো জারণ প্রক্রিয়া যখন হবে তখন কিন্তু স্লো জারণ প্রক্রিয়া যখন হবে তখন কিন্তু অনেক রকম পরীক্ষামূলক ব্যাপারে কিন্তু এটা একটু সুবিধাজনক, কারণ জারণটা যদি স্লো হয় তাহলে কিন্তু পরীক্ষাটা খুব ভালো করা সম্ভব হবে। সেই জন্য বিশ্লেষণী রসায়নে C+4 এর খুব ভালো জারক দ্রব্য রূপে ব্যবহার আছে। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে C+4 খুব ভালো জারক দ্রব্য রূপে ব্যবহৃত হয়, এই জিনিসটা তোমার মনে রাখবে। তেমনি এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে এই ইউরোপিয়াম ইটারবিয়াম এবং স্যামারিয়াম এদের ক্ষেত্রে জারণ স্তর, এদের ক্ষেত্রে এদেরও টেন্ডেন্সি থাকবে +3 তে আসা। তাহলে +3 তে যদি আসতে চায় তাহলে এখানে জারণ স্তর এটা বাড়বে, ইনক্রিজিং 2 থেকে 3 হলে নিজেরা জারিত হচ্ছে, +2 থেকে +3 নিজেরা জারিত হচ্ছে, নিজেরা যদি জারিত তাহলে কি হিসাবে কাজ করবে? এটা কিন্তু বিজারক রূপে কাজ করবে, অর্থাৎ এরা রিডিউসিং এজেন্ট রূপে কাজ করবে, এটা কিন্তু কাজ করবে, এটা কাজ করবে। ঠিক আছে, এটা খুব ভালো করে করো। আচ্ছা, এরপরে দেখো যেটা আমি করবো, রিডিউসিং এজেন্ট রূপে কাজ করবে, খুব ভালো করে করবে। আচ্ছা, এরপরে দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে, এটা তো হয়ে গেল জারণ স্তরটা, এটা C+4 Tb+4 এটা অক্সিডাইজিং এজেন্ট রূপে কাজ করবে, এবং ইউরোপিয়াম ইটারবিয়াম এবং স্যামারিয়াম +2 এটা রিডিউসিং এজেন্ট রূপে কাজ করবে। আচ্ছা, এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে বর্ণ, এদের কালার। তো এটা বর্ণ কালার। তো দেখো ডি ব্লক এলিমেন্টের মতো এদেরও কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, এফ কক্ষকে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। এফ কক্ষকে যদি এম কক্ষকে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ডি কক্ষকে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে ডি কক্ষকের এলিমেন্টগুলো কিন্তু কালার্ড হয়েছিল। আর এফ কক্ষকে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু এরাও কালার্ড হবে। আনপেয়ার্ড ইলেকট্রন মানে অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে তারা কালার্ড হবে, তারা বর্ণযুক্ত হবে, তাহলে সেই এলিমেন্টগুলো বর্ণযুক্ত হবে, মানে কালার্ড হবে, বর্ণযুক্ত হবে। এফ কক্ষকে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে বর্ণযুক্ত হবে, ডি কক্ষকে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে বর্ণযুক্ত হতো, এবং ডি কক্ষকে আনপেয়ার্ড ইলেকট্রন থেকে বর্ণযুক্ত কেন হতো? ডিডি ট্রানজিশন। তাহলে এফ কক্ষকে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে বর্ণযুক্ত, তাহলে কি ট্রানজিশন হবে? এফএফ ট্রানজিশন। এক্ষেত্রেও কিন্তু এফএফ ট্রানজিশন হবে, এবং এখানে এফএফ স্থানান্তরকরণ তোমাদের খালি এটাই উল্লেখ করতে হবে যে এফ ব্লক এলিমেন্টগুলো কালার্ড হয় কেন, কারণ এক্ষেত্রে এফ ট্রানজিশন ঘটে, সেই ডি ব্লক ডিডি ট্রানজিশনের মতো। আর ডিটেলসে খুব বলতে হবে না,
খালি তোমাদের বলবে যে এক্ষেত্রে কালার হবে কারণ এদের ক্ষেত্রে এফএফ ট্রানজিশন সম্ভব, এফএফ ট্রানজিশন, এফএফ স্থানান্তরকরণ সম্ভব, ট্রানজিশন, এফএফ ট্রানজিশন কিন্তু এদের ক্ষেত্রে সম্ভব, স্থানান্তরকরণ এফএফ ট্রানজিশন সম্ভব, এফএফ ট্রানজিশন সম্ভব বলে এদের কিন্তু কালার হবে। তবে হ্যাঁ, কিছু কিছু মৌল আছে যাদের ধরো এখানে যদি এফ নট মানে F0 বা F14 এরকম যদি ইলেকট্রন বিন্যাস হয়, F0 এবং F14, তাহলে তো এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সবগুলোই তো পেয়ার্ড ইলেকট্রন, তাহলে সেক্ষেত্রে এরা কিন্তু কালার শো করবে না। যেমন ধরো তোমাকে যদি এখানে বলে লুটেসিয়াম +3 এর করতে হবে, লুটেসিয়াম +3, এটা কালার, এটা কিন্তু বর্ণহীন। কেন বর্ণহীন? কারণ দেখো লুটেসিয়ামে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করেছিলে একটু আগে, তাহলে কি করেছিলে, জেনন এখানে কি করেছিলে, এখানে হচ্ছে 6s2 5d1 71 নম্বরে আছে লুটেসিয়াম, আর 4f14। এবার দেখো লুটেসিয়াম +3 যদি হয়, লুটেসিয়াম +3, তাহলে তো এই দুটো আর এখানে 3টি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, 3টি ইলেকট্রন বেরিয়ে গেলে কি হবে, 4f14, এবং F কক্ষকে জেনন 4f14, এবং F কক্ষকে ইলেকট্রন কটা আছে, F কক্ষে ইলেকট্রন আছে 14টা ইলেকট্রন, F কক্ষকে সর্বাধিক কিন্তু 14টি ইলেকট্রন থাকতে পারে, F এর 7টা ঘর, 7টা কক্ষ, দুটো করে ইলেকট্রন থাকলে 14টি ইলেকট্রন থাকতে পারে, এবং 14টা ইলেকট্রন এখানে ফিল্ড আপ আছে, 14টা ইলেকট্রন যেহেতু ফিল্ড আপ আছে, সুতরাং এক্ষেত্রে এরা কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন যেহেতু নেই, সুতরাং এক্ষেত্রে এরা কিন্তু বর্ণহীন হবে। সুতরাং লুটেসিয়াম +3 এরা কিন্তু বর্ণহীন হবে। যেমন ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে Zn+2 বর্ণহীন হয়েছিল, তেমনি লুটেসিয়াম +3 এটা কিন্তু বর্ণহীন হবে, এই আয়নটা কিন্তু বর্ণহীন হবে, এটা ভালো করে খেয়াল রাখবে। আবার যদি এক্ষেত্রে যদি La3+ ল্যান্থানাম 3+ যদি করে, ল্যান্থানাম 3+, এটাতেও কিন্তু জেনারেল ইলেকট্রন বিন্যাস হবে, এটা তো ডি ব্লক এলিমেন্ট, এটা এ ব্লক এলিমেন্ট নয়, তবু এখানে ল্যান্থানয়েড মৌল যেহেতু আমি পড়ছি, সেহেতু ল্যান্থানাম +3 এটাও কিন্তু জেনারেল ইলেকট্রন বিন্যাস কিন্তু হবে, এবং জেনারেল ইলেকট্রন বিন্যাস হলে F কক্ষে কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না, এবং F কক্ষকে যদি ইলেকট্রন না থাকে, এদের কিন্তু ডিডি ট্রানজিশন, এদের কিন্তু FF ট্রানজিশন কিন্তু হওয়া সম্ভব না। আর FF ট্রানজিশন যদি হওয়া সম্ভব না হয়, তাহলে এরা কিন্তু বর্ণহীন হবে। সুতরাং আমাদের ক্ষেত্রে লুটেসিয়ামটা F ব্লক এলিমেন্ট, আর La3+ তো F ব্লক এলিমেন্ট নয়, সুতরাং এক্ষেত্রে এদের কিন্তু সম্ভব না, এদের কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না, আনপেয়ার্ড না থাকলে এরা কিন্তু বর্ণহীন হবে, এই কথাটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, এবার দেখো এই বর্ণটা আলোচনা করে ফেললাম, বর্ণ। আচ্ছা, এবার আমরা যেটা করব প্যারাম্যাগনেটিজম, মানে প্যারাম্যাগনেটিক ধর্ম, ম্যাগনেটিক প্রপার্টি। 3 নম্বর যেটা করব সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি, 3 নম্বর যেটা করব সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি, চৌম্বক ধর্ম। তো চৌম্বক ধর্ম দেখো এখানে বলেছি, এতে বেশিরভাগটাই আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, F কক্ষকে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আর আমি বলেছিলাম অ্যাটলিস্ট 1 আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে তারা কিন্তু প্যারাম্যাগনেটিক হয়। সুতরাং এক্ষেত্রে বেশিরভাগ F ব্লক এলিমেন্ট, বেশিরভাগ ল্যান্থানয়েড, আচ্ছা বেশিরভাগ ল্যান্থানয়েড করছি, কারণ ল্যান্থান নিয়ে আলোচনা করছি, বেশিরভাগ ল্যান্থানয়েড এলিমেন্ট হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন যুক্ত ল্যান্থানয়েড, আনপেয়ার্ড যদি ইলেকট্রন যুক্ত হয়, তাহলে এই ল্যান্থানয়েডগুলো কি শ্রেণীভুক্ত হবে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক, আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সুতরাং এরা কি শো করবে, এরা প্যারাম্যাগনেটিক ধর্ম শো করবে, প্যারাম্যাগনেটিজম ধর্ম শো করবে, এবং এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম শো করবে। তবে হ্যাঁ, তুমি যদি এখানে যদি F0 বা F14 যদি ইলেকট্রন বিন্যাস পাও, তাহলে কিন্তু প্যারাম্যাগনেটিক ধর্ম কিন্তু শো করবে না, কারণ এখানে সবগুলি পেয়ার্ড ইলেকট্রন থাকলে এরা কিন্তু ডায়াম্যাগনেটিক ধর্ম শো করবে। যেমন ধরো এক্ষেত্রে ওই যেখানে বললাম লুটেসিয়াম +3, Lu+3, এ কিন্তু Lu+3 দেখো একটু আগে ইলেকট্রন বিন্যাস করেছিলাম, লুটেসিয়াম +3 তে 4f14, অর্থাৎ 14টা ইলেকট্রনই এখানে কিন্তু পেয়ার্ড অবস্থায় আছে, পেয়ার্ড অবস্থায় থাকলে লুটেসিয়াম +3 এ কিন্তু ডায়াম্যাগনেটিক হবে, এদের ইলেকট্রন বিন্যাসের লাস্টে এটা কিন্তু ডায়াম্যাগনেটিক, অর্থাৎ এদের F14 14টা ইলেকট্রন আছে, 14 ইলেকট্রন পেয়ার্ড অবস্থায় আছে, পেয়ার্ড অবস্থায় থাকে বলে এটা কিন্তু ডায়াম্যাগনেটিক ধর্ম শো করবে। ঠিক আছে, এটা ভালো করে করবে, ডায়াম্যাগনেটিক ধর্ম শো করবে, তো এটা আমাদের করতে হবে। আর বাদ বাকি যে জিনিসটা আছে তোমরা খালি এইটাই করো, যে বেশিরভাগ
ল্যান্থানাইড মৌলগুলি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে বলে প্যারাম্যাগনেটিক, যদি F0 আর F14 যদি ইলেকট্রন বিন্যাস হয় তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এটা বললেই হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে আয়নায়ন এনথালপি। তো আয়নায়ন এনথালপি এবং তড়িৎ ঋণাত্মকতা। তো আয়নায়ন এনথালপি, আয়নাইজেশন এনার্জি। তো দেখো এদের এদের IE1 এর মান অলমোস্ট সিমিলার সব ল্যান্থানাইড মৌলের ক্ষেত্রে। সব ল্যান্থানাইড মৌলের ক্ষেত্রে IE1 এর মান কিন্তু অলমোস্ট সিমিলার। IE2 এর মানও কিন্তু অলমোস্ট সিমিলার, মানে দুটো ইলেকট্রন যখন আমি বার করতে চাইবো মানে সেক্ষেত্রেও কিন্তু IE2 এর মান কিন্তু অলমোস্ট সিমিলার। এবং এই IE1 এবং IE2 এই মানগুলো ক্যালসিয়াম, আমাদের যে গ্রুপ 2 এর যে একটা এলিমেন্ট আছে ক্যালসিয়াম, এই I1 I2 এর এই মানগুলো ক্যালসিয়াম ধাতুর সঙ্গে তুলনীয়। এটাও কিন্তু শর্ট প্রশ্নে পড়েছে, ক্যালসিয়াম ধাতুর সঙ্গে গ্রুপ 2 এলিমেন্ট, এস ব্লক এলিমেন্ট গ্রুপ 2 এলিমেন্টের সঙ্গে তুলনীয়, Ca ধাতুর সঙ্গে তুলনীয়। সেই জন্য এদের যে ধর্মগুলো, কারণ আয়নাইজেশন এনার্জি দ্বারা অনেকগুলো ধর্ম নির্ধারিত হয়, তো সেই ধর্মগুলো অনেকটা ক্যালসিয়াম যে ধর্মগুলো দেখায় অর্থাৎ মেটাল যে ধর্মগুলো দেখায় সেই ধর্মের সঙ্গে কিন্তু একই হবে। এটা কিন্তু ক্যালসিয়াম ধাতুর সঙ্গে তুলনীয় এই আয়নাইজেশন এনার্জি দুটো মান। কিন্তু I3 এর মানের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স হয়। I3 এর মান অনেকের ক্ষেত্রে কিন্তু মানে ডিফারেন্স হয়। I3 এর মানের কিন্তু পার্থক্য দেখা যায়। এটা কিন্তু I1 এবং I2 সব এলিমেন্টের ক্ষেত্রে অলমোস্ট সেম, কিন্তু I3 এর মানের ক্ষেত্রে কিন্তু অনেক এলিমেন্টের ক্ষেত্রে ডিফারেন্স, পার্থক্য লক্ষ্য করা যায়, পার্থক্য দেখা যায়। I3 এর মানের ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। কিভাবে পার্থক্য দেখা যায়, কেন পার্থক্য দেখা যায় সেটা তো আমাদের জানতে হবে। যেমন ধরো এখানে যদি আমি পড়ি গ্যাডোলিনিয়ামের GD+3, এই GD+3 এই এনথালপির মানটা GD+3 মানে GDর যে আয়নাইজেশন এনথালপি +3 মানে এখানে আয়নাইজেশন এনথালপির মানটা I3, মানে 3টি ইলেকট্রন বের হয়ে গেলে তো GD+3 আসবে। এর মানটা ভেরি লো। কেন ভেরি লো হবে? এর মানটা হচ্ছে ভেরি লো, খুব কম, অত্যন্ত কম। কেন? কারণ দেখো এখানে তুমি গ্যাডোলিনিয়ামে তুমি ইলেকট্রন বিন্যাস করেছিলে একটু আগে, তো গ্যাডোলিনিয়াম ইলেকট্রন বিন্যাসে কি ছিল? জেনন, এটা হচ্ছে 64, গ্যাডোলিনিয়াম 64, জেনন এখানে হচ্ছে 6s2 5d1 আর হচ্ছে 4f7। তো দেখো এক্ষেত্রে I3, আচ্ছা এক্ষেত্রে দেখো এক্ষেত্রে I3 যখন আমি করব তখন দেখো প্রথমেই দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। প্রথমে I2 যদি করতে চাই, I1 করতে আছে, প্রথম থেকে বলি I1 যদি করতে কোথা থেকে ইলেকট্রন বেরোবে? 6s থেকে একটা ইলেকট্রন বেরোবে। I2 যদি করতে চাই 6s থেকে আরেকটা ইলেকট্রন বেরোবে, 6s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। এবার দেখো I3 যখন মান বার করতে চাই তখন কোথা থেকে বেরোবে? 5d1 থেকে বেরোবে। এবং 5d1 থেকে এটা যদি ইলেকট্রনটা বেরিয়ে যায় তাহলে কি ইলেকট্রন বিন্যাস পাচ্ছে? 4f7 F কক্ষক কিন্তু এখানে অর্ধপূর্ণ মানে স্টেবিলিটি বেশি। তাহলে এখান থেকে 5d1 থেকে খুব সহজেই কিন্তু একটা ইলেকট্রন বেরিয়ে চলে যাবে, এবং একটা ইলেকট্রন যদি বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু 4f7 ইলেকট্রন বিন্যাস পেয়ে যাচ্ছে। এবং সেই কারণে এই GD+3 I3 এর মান ভেরি লো, কারণ এটা নিষ্ক্রিয় গ্যাসে নয়, মানে তোমার যেটা পাচ্ছে সেটা হচ্ছে অর্ধপূর্ণ যে কক্ষকটা, অর্ধপূর্ণ কক্ষকের তুমি কিন্তু অর্ধপূর্ণ কক্ষকের এটা কিন্তু অর্ধপূর্ণ কক্ষকের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাচ্ছে। সুতরাং GD+3 এর মানটাও কিন্তু ভেরি লো, GD+3 মান ভেরি লো, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা 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 আরেকটা হচ্ছে দেখো, যদি আমি বলি লুটেসিয়াম, এই লুটেসিয়াম যেটা 71 এ আছে, এরও কিন্তু +3 ভেরি লো। এর ক্ষেত্রেও দেখবে, এর ক্ষেত্রেও এই লুটেসিয়াম +3 ক্ষেত্রে দেখো যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু জেনন 4f14 হবে। সুতরাং এই 4f14 এখান থেকে এই 4f এখানে 5d তে একটা ইলেকট্রন আর এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে 4f14 হবে লুটেসিয়ামের ক্ষেত্রে। আর এবং 4f14 মানে এটা কমপ্লিটলি ফিল্ড সে অরবিটাল। সুতরাং এই ইলেকট্রন বিন্যাস সহজেই পেতে চাইবে এবং লাস্ট ইলেকট্রনটাকে খুব সহজেই ডি কক্ষক থেকে সরিয়ে দেবে। সেই জন্য এই লুটেসিয়াম +3 অর্থাৎ লুটেসিয়ামের আয়নাইজেশন এনার্জি 3 এর মানটা I3 এর মানটা কিন্তু অত্যন্ত কম, এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আর আয়নাইজেশন এনার্জির মানের একটু পরিবর্তন কিন্তু এখানে হলো, আয়নাইজেশন এনার্জির মানের পরিবর্তন কিন্তু এখানে দেখা গেল।
ঠিক আছে, এটা খুব ভালো করে করবে। এবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ল্যান্থনের মৌলগুলোর রাসায়নিক সক্রিয়তা, কেমিক্যাল অ্যাক্টিভিটি, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, ল্যান্থনের মৌলগুলোর কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, রাসায়নিক সক্রিয়তা, রিঅ্যাক্টিভিটি, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, রাসায়নিক সক্রিয়তা, ল্যান্থনের মৌলগুলো রাসায়নিক সক্রিয়তা। তো এই জিনিসটা আমরা করবো, রাসায়নিক সক্রিয়তা, কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি। তো দেখো এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এটা কিন্তু মূলত ক্যালসিয়াম ধাতুর মতো কিন্তু ধর্ম কিন্তু শো করবে, কারণ এদের I1 I2 এর মানটা কিন্তু ক্যালসিয়াম ধাতুর মতোই হয়। সুতরাং ধাতু, মূলত ধাতুর মতো কিন্তু রিয়াকশন শো করবে। এবং এদের সংক্ষেপে কি লেখা, সংক্ষেপে লেখা হয় LN, এদের LN দ্বারা প্রকাশ করা হয় ল্যান্থনের মৌলগুলোকে। এবার আমি আস্তে আস্তে করে বিক্রিয়া ঘটাচ্ছি। দেখো ল্যান্থনের LN যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, H+ মানে অ্যাসিডের সঙ্গে যদি বিক্রিয়া করে, এটা তো ল্যান্থনার তো মেটাল, এটা তো ধাতু যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, অলমোস্ট সব মেটালই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি গ্যাস উৎপন্ন করবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে এর ক্ষেত্রে ব্যতিক্রম হবে না, এর ক্ষেত্রেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। যদি জলের সঙ্গে বিক্রিয়া করে, H2 এর সঙ্গে বিক্রিয়া করে, তাহলেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং তার সঙ্গে সঙ্গে হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, LNOH3, কারণ এখানে LN এর জারণ সংখ্যা হচ্ছে +3, ল্যান্থনের মৌলগুলোর সাধারণ জারণ স্তর আমি বলেছি +3, সুতরাং এখানে LNOH3 উৎপন্ন হবে, কারণ এখানে এই OH এরটা এইদিকে এলো, LN এরটা ওই দিকে গেল, তাহলে LNOH3, ল্যান্থনাইট হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে। তারপরে দেখো যদি হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করা হয়, হ্যালোজেনের সঙ্গে মনে করো আমি হ্যালোজেনটাকে X ধরছি, X2 ধরছি, তাহলে হ্যালোজেনের সঙ্গে যদি বিক্রিয়া করে, আচ্ছা X ধরছি, X যদি বিক্রিয়া করে তাহলে কি হবে, হ্যালোজেনগুলোর যোজ্যতা এখানে আসবে ল্যান্থনের ক্ষেত্রে 1, আর হ্যালোজেনের গায়ে আমি কিন্তু X3, অর্থাৎ এর যোজ্যতাটা ওই দিকে যাবে, সুতরাং LNX3 টাইপের কিন্তু হ্যালাইড তৈরি হবে। এগুলো জাস্ট করে রাখার জন্য করা, কোনোদিন পরীক্ষায় আসেনি, জাস্ট করে রাখার জন্য। হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়াতে নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়াতে কি হবে, নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়াতে LNN নাইট্রাইট উৎপন্ন হবে, কারণ দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে LN এর +3 জারণ স্তর আর নাইট্রোজেনের -3 জারণ স্তর, এই +3 -3 যোগ হয়ে কিন্তু LNN কিন্তু করে দিল, LNN ল্যান্থানাম নাইট্রাইট তো তৈরি করে দিল। এবার দেখো তুমি যদি বায়ুতে দহন করো, বায়ুতে দহন করলে অক্সিজেন লাগবে, এয়ার, বায়ুতে যদি দহন করো তাহলে অক্সিজেন থেকে বিক্রিয়া করে কি তৈরি করবে, LN2O3, অক্সিজেনের যোজ্যতাটা এইদিকে এলো আর LN এর যোজ্যতা ওইদিকে গেল, LN2O3। আচ্ছা সালফারের সঙ্গে যদি তুমি তাপ দাও, সালফারের সঙ্গে তুমি যদি তাপ দাও তাহলে কি হবে, LN2S3, একই জিনিস হচ্ছে LN2S3। আচ্ছা এটা হয়ে গেল। কার্বনের সঙ্গে যদি বিক্রিয়া করো তাহলে কি হবে, LN4C3 তৈরি হবে, LN4C3 এটা তৈরি হবে। তো এইভাবেই কিন্তু যৌগগুলো তৈরি হয়। ল্যান্থানামের মানে এটা হচ্ছে ল্যান্থানয়েড মৌলগুলোর মধ্যে সবগুলো কিন্তু এই LN এর জায়গায় এবার তুমি যে কোনো ধাতু বসিয়ে দেবে, একই জিনিস হবে। এরা কিন্তু এইভাবে কিন্তু আমাদের বিক্রিয়া শো করে। আর যেটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে ল্যান্থানয়েড কন্ট্রাকশন, ল্যান্থানয়েড সংকোচন। এটা ক্লাস 11 এ পড়েছো, আরেকবার আমি বলছি, ল্যান্থানয়েড কন্ট্রাকশন, ল্যান্থানয়েড আমরা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করবো এবার, ল্যান্থানয়েড সংকোচন বা ল্যান্থানয়েড কন্ট্রাকশন। তো ল্যান্থানয়েড সংকোচন কি, ল্যান্থানয়েড মৌলগুলো কি 58 সিরিয়াম থেকে 71 লুটেসিয়াম এই পর্যন্ত। এই মৌলগুলো বাদিক থেকে পর্যায় বরাবর যখন বাদিক থেকে ডান দিকে যাও তখন কিন্তু এদের পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধ, আর আয়নীয় ব্যাসার্ধ বলতে কি, আয়নীয় ব্যাসার্ধ বলতে ধরো এখানে C+3 আর এখানে Au+3 আয়নীয় ব্যাসার্ধ, এসব +3 অক্সিজেন স্টেট শো করে। তো এখানে যদি বাদিক থেকে ডান দিকে যাও তাহলে পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধ উভয়ই কিন্তু হ্রাস পায় এবং সেটাই স্বাভাবিক। কোনো একটা পর্যায় বরাবর যখনই বাদিক থেকে ডান দিকে যাওয়া হবে তখন কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধের হ্রাস হয়, এটাই স্বাভাবিক।
কিন্তু এদের ক্ষেত্রে, এই ল্যান্থনয়েড মৌলগুলোর ক্ষেত্রে বাঁ দিক থেকে ডান দিকে গেলে তো হ্রাস হবেই, কিন্তু এই হ্রাসের মাত্রাটা, হ্রাসটা খুব বেশি পরিমাণে হ্রাসটা হবে। এবং এই যে ঘটনা ল্যান্থনয়েড মৌলগুলোর ক্ষেত্রে বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধের যে হ্রাসের এই ঘটনা, অধিক পরিমাণে সংকুচিত হওয়ার যে ঘটনা, কন্ট্রাকশন হওয়ার যে ঘটনা, সেই ঘটনাটাকেই আমরা বলবো ল্যান্থনয়েড সংকোচন। বুঝতে পারলেন? তাহলে ল্যান্থনয়েড সংকোচন কি? ল্যান্থনয়েড সংকোচন হচ্ছে ল্যান্থনয়েড মৌলগুলোর পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, এবং যে পরিমাণ হ্রাস পাওয়ার কথা তার থেকেও অধিক পরিমাণে হ্রাস পায়। এই যে ঘটনাটাকে আমরা বলবো ল্যান্থনয়েড সংকোচন বা ল্যান্থনয়েড কন্ট্রাকশন। এখন প্রশ্ন হলো যে কেন ল্যান্থনয়েড কন্ট্রাকশন হয়? ল্যান্থনয়েড কন্ট্রাকশনের তাহলে কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি? তো কারণটা কি এখানে, রিজন কারণটা কি এখানে, কারণটা কি ল্যান্থনয়েড কন্ট্রাকশনের কারণটা কি? তো কারণটা হচ্ছে এখানে ডি কক্ষকে, এফ কক্ষকের উপস্থিতি। এখানে যেহেতু এটা দেখো প্রত্যেকটা আমরা যে ইলেকট্রন বিন্যাস করেছি সেখানে এফ কক্ষক আছে, এটা তো এফ ব্লক এলিমেন্ট। তাহলে এখানে রিজন হচ্ছে এফ কক্ষকের উপস্থিতি, এফ কক্ষকের উপস্থিতি। ল্যান্থনয়েড কন্ট্রাকশনের কারণ হচ্ছে এফ কক্ষকের উপস্থিতি। এফ কক্ষকের উপস্থিতি হলে কি হবে? এফ কক্ষকের উপস্থিতি হলে আমরা একটা পর্যায় সারণীতে ক্লাস 11 তখন একটা ক্রম করেছিলাম যে স্ক্রিনিং এফেক্টের ক্রম। তো স্ক্রিনিং এফেক্টের ক্রম কি? স্ক্রিনিং এফেক্ট এস পি ডি এফ। অর্থাৎ স্ক্রিনিং এফেক্ট মানে কি? স্ক্রিনিং এফেক্ট মানে ভেতরের ইলেকট্রনগুলো বাইরের কক্ষকে যে নিউক্লিয়াসের যে চার্জটাকে পৌঁছাতে, মানে আড়াল করার যে ক্ষমতা। ধরো এখানে আমি একটা বলছি, ধরো এখানে একটা নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের ভেতরের দিকে এইখানে ধরো এই ভেতরের দিকে যে ইলেকট্রনগুলো আছে, ভেতরের কক্ষকে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোর বাইরের কক্ষকে ইলেকট্রনগুলোকে এই নিউক্লিয়াসের চার্জকে পৌঁছাতে বাধা দেওয়ার ক্ষমতাটা। ভেতরের কক্ষকের ইলেকট্রন বাইরের কক্ষকের ইলেকট্রনের নিউক্লিয়াসের যে চার্জটাকে বাধা দেওয়ার ক্ষমতাটাকে বলা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট। এবং এই স্ক্রিনিং এফেক্টের ক্রম হচ্ছে, দেখো স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাবের সব থেকে কম আবরণী প্রভাব হচ্ছে এফ কক্ষকের। তাহলে এফ কক্ষকের যদি আবরণী প্রভাব সব থেকে কম হয়, অর্থাৎ এর যদি একটা স্ক্রিনিং এফেক্টটা যদি সব থেকে কম হয়, এটা যদি এফ কক্ষক হয়, এফ কক্ষকে যদি স্ক্রিনিং এফেক্ট সব থেকে কম হয়, তাহলে কিন্তু এই যে নিউক্লিয়াসের চার্জটা সহজেই এই বাইরের কক্ষে ইলেকট্রনের প্রতি যেতে পারবে, কারণ এটা আবরণী ক্ষমতা। অর্থাৎ এর একটা ধরো এটা একটা পাতলা চাদর, তো পাতলা চাদর যদি হয় তাহলে এখান থেকে নিউক্লিয়াসের চার্জটা খুব সহজেই ইলেকট্রনের দিকে যেতে পারবে, এবং সহজেই যদি ইলেকট্রনের দিকে যেতে পারে তাহলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা তীব্র হবে, এবং আকর্ষণ বল যদি তীব্র হয় তাহলে কিন্তু আকার সংকুচিত হবে, আকার কিন্তু হ্রাস পাবে। এবং সেই কারণে এই ল্যান্থনয়েড সংকোচন আর অধিক পরিমাণে দেখা যায়। বাদিক থেকে ডান দিকে গেলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে আমরা কিন্তু অ্যাটমিক সাইজ এমনিতেই কমে, কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়লে অ্যাটমিক সাইজ কমে। কিন্তু এক্ষেত্রে স্ক্রিনিং এফেক্টটাও বাড়ছে। স্ক্রিনিং এফেক্টটা বাড়ছে বলছে, স্ক্রিনিং এফেক্টটা কিন্তু এক্ষেত্রে এফ কক্ষকের উপস্থিতি, যেহেতু স্ক্রিনিং এফেক্টটা কম হচ্ছে, স্ক্রিনিং এফেক্টটা কম হচ্ছে। স্ক্রিনিং এফেক্ট যদি কম হয়, এফ কক্ষকের স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব যদি কম হয়, তাহলে নিউক্লিয়াস আর বাইরের কক্ষে ইলেকট্রনের উপর আকর্ষণ বলটা তীব্র হবে। আর নিউক্লিয়াস আর বাইরের কক্ষে ইলেকট্রনের উপর আকর্ষণ বল যদি তীব্র হয় তাহলে পরমাণুটা কিন্তু ছোট হয়ে যাবে, আরো বেশি পরিমাণে ছোট হবে। তাহলে সুতরাং এটাই হচ্ছে ল্যান্থনয়েড সংকোচনের কারণ। খুব ভালো করে পড়বে ল্যান্থনয়েড সংকোচনের কারণ, এবং ল্যান্থনয়েড সংকোচন কি এবং ল্যান্থনয়েড সংকোচনের কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ল্যান্থনয়েড সংকোচনের ফলে কি হয়? ল্যান্থনয়েড সংকোচনের ফলে, এটা আমরা আগেই আলোচনা করেছি, ল্যান্থনয়েড সংকোচনের প্রভাবটা কি, ল্যান্থনয়েড সংকোচনের প্রভাব কি। দেখো এটা খুব ভালো আমরা আলোচনা করেছি। দেখো আমরা এর আগে যখন ডি ব্লক এলিমেন্ট আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম, একটু কথা খেয়াল করে রাখবে যে 4D এবং 5D এই যে দুটো সিরিজ আছে, 4D এবং 5D সিরিজ, এদের কিন্তু আকারের পার্থক্য কিন্তু খুব বেশি হয় না। এটা তুমি উপর থেকে নিচে নামলে আকার বাড়ে, কিন্তু 4D এবং 5D সিরিজে তুমি উপর থেকে যদি নিচে নামো পর্যায় গ্রুপ বরাবর, শ্রেণী বরাবর, তাহলে কিন্তু আকারের পার্থক্য খুব বেশি কিন্তু হবে না। কেন হবে না?
কারণ দেখো আমি তোমাকে গ্রুপ নাম্বার তোমরা নোট করেছো সেই জায়গাটা একটু খোলো। গ্রুপ নাম্বার আমি তোমাকে বলছি গ্রুপ নাম্বার 4। গ্রুপ নাম্বার 4-এ কি কি আছে? টাইটেনিয়াম, টিআই, তারপরে কি আছে? তারপরে আছে জার্কোনিয়াম, এই নিচে এটা হচ্ছে 3D তে আছে টাইটেনিয়াম গ্রুপ নাম্বার 4-এ, 4D-তে আছে জার্কোনিয়াম, আর 5D-তে আছে হাফনিয়াম, এইটা আছে। তো দেখো আমি বলেছিলাম যে 3D থেকে 4D-তে গেলে আকার কিন্তু স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে, কিন্তু 4D থেকে 5D-তে গেলে আকার কিন্তু তেমনভাবে বৃদ্ধি পাবে না, আকারটা কিন্তু অলমোস্ট সেম থাকবে। কারণ ল্যান্থানার্ড কন্ট্রাকশন। কারণটা দেখো, এখানে টাইটেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 22, জার্কোনিয়ামের কত? 22 সঙ্গে 18 যোগ করো, 22 সঙ্গে 18 যোগ করলে কত হচ্ছে? 40। এবার দেখো যখন এখানে হাফনিয়াম বার করতে হবে, হাফনিয়ামের ক্ষেত্রে কিন্তু হবে এখান থেকে কিন্তু এই মাঝখানে কিন্তু তোমার ওই 57 পরবর্তী এফ ব্লক এলিমেন্টগুলো কিন্তু এসে গেল। তো 57 পরবর্তী যদি এফ ব্লক এলিমেন্ট এসে যায়, তাহলে এখানে যদি এই হাফনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 72, 40-এর পরে কিন্তু 32 যোগ করতে হবে, মানে এটা হচ্ছে 72। তাহলে হাফনিয়ামের মধ্যে এফ কক্ষকটা ফিল্ড আপ আছে। হাফনিয়াম 71 পর্যন্ত লুটেসিয়ামটা আলোচনা করলাম, 71 তো এফ কক্ষকটা পুরোপুরি ফিল আপ, তারপরে তো আবার ডি কক্ষকে ফিল আপ হবে, সুতরাং এটা তো হাফনিয়ামটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। সুতরাং এই যে 72-এ যখন পৌঁছলাম তখন তো ল্যান্থন কন্ট্রাকশন হয়ে গিয়ে 72-এ গিয়ে পৌঁছেছি, ল্যান্থন সংকোচন হয়ে গিয়ে 58 থেকে 71-এ ল্যান্থন সংকোচন হয়ে গেছে, তারপর আমি 72-এ গিয়ে পৌঁছেছি। তাহলে এই হাফনিয়ামের আকারটা এই জার্কোনিয়ামের আকারের তুলনায় কিন্তু তেমন গ্রুপ বরাবর তুমি ওপর নিচের থেকে আসলেও তেমন কিন্তু বড় হবে না, ডিউ টু দ্য প্রেজেন্স অফ এফ কক্ষক এবং ল্যান্থানার্ড কন্ট্রাকশন। সেই জন্য আমি বলেছিলাম জার্কোনিয়াম এবং হাফনিয়ামের সাইজ কিন্তু একই হয়। অর্থাৎ ল্যান্থানার্ড কন্ট্রাকশনের প্রভাবের মধ্যে প্রথম যে প্রভাবটা 4D এবং 5D সিরিজের যে আকার, সেই এলিমেন্টের সেই আকার কিন্তু একই হয়, কারণ ল্যান্থানার্ড কন্ট্রাকশন। এটা হচ্ছে আকার, প্রভাব হচ্ছে 4D 5D সিরিজের আকার কিন্তু একই হয়। তাহলে এই প্রথম পয়েন্টে লিখবে প্রভাবটা কি, যে 4D এবং 5D সিরিজের 4D ও 5D সিরিজ এলিমেন্টের আকার সেম হবে, অলমোস্ট সেম হবে। এই প্রশ্ন কিন্তু এসেছে, 4D 5D সিরিজের আকার কিন্তু সেম হবে। এটা হচ্ছে প্রথম যে জায়গাটা প্রভাব। দ্বিতীয় প্রভাবটা দেখো, এবং 4D আর 5D সিরিজের এই যে দেখো আমি বললাম জার্কোনিয়াম এবং হাফনিয়াম, এদের আকারটা যখন সেম তখন এদের কিন্তু ধর্মটাও সেম। আর যেহেতু ধর্ম সেম, সেহেতু ধরো কোনো একটা আকরিকের মধ্যে যদি জার্কোনিয়াম এবং হাফনিয়াম এই দুটোই থাকে, তাহলে এদের কিন্তু পৃথক করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ এদেরকে আমরা কিভাবে পৃথক করব? জার্কোনিয়াম হাফনিয়ামের আকারটা সেম হলে ধর্মটাও এক হবে, আর ধর্ম যদি এক হয় তাহলে কিন্তু এদেরকে পৃথক করা, কোনো একটা যদি মিশ্রণ থাকে এদেরকে পৃথক করা কিন্তু কষ্টসাধ্য হবে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে এদেরকে 4D আর 5D সিরিজের এলিমেন্টের মিশ্রণগুলোকে 4D 5 সিরিজের এলিমেন্টের মিশ্রণ পৃথকীকরণ খুব কষ্টসাধ্য, বা দুঃসাধ্য হবে না। কেন হবে? কিন্তু তোমাকে প্রচুর এফর্ট দিতে হবে। 3D 4D ও 5D সিরিজ এলিমেন্টের মিশ্রণ পৃথকীকরণ খুব কষ্টসাধ্য, এটা দ্বিতীয় পয়েন্ট। আচ্ছা, আর তৃতীয় পয়েন্ট দেখো, তৃতীয় পয়েন্ট হচ্ছে 4D এবং 5D সিরিজের মধ্যে 4D ও 5D সিরিজ এর ঘনত্ব যদি আলোচনা করি, তাহলে 5D সিরিজের ঘনত্ব 4D সিরিজের তুলনায় অনেক বেশি হবে। 5D সিরিজের ঘনত্ব অনেক বেশি হবে, কারণ কি? কারণ দেখো তুমি যখন 4D থেকে 5D তে এসেছো তখন কিন্তু ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। এবার দেখো তুমি যখন 4D থেকে 5D তে এসেছো তখন কিন্তু মাসটা খুব বেড়ে গেছে। মাস বেড়ে যাবে না কেন? কারণ ইলেকট্রন প্রোটন তো প্রচুর হয়ে গেছে, কিন্তু ভলিউমটা তো সেই আকারে বাড়তে পারেনি। তাহলে ভলিউমটা বা সাইজটা তো সেই আকারে বাড়তে পারেনি।
তাহলে ভলিউমটা যদি সেখানে বাড়তে না পারে, মাস যদি বাড়ে, তাহলে কিন্তু ডেনসিটিও কিন্তু খুব বেশি হয়ে যাবে। অর্থাৎ এখানে 5D সিরিজের ডেনসিটি 5D সিরিজের ডেনসিটি 4D সিরিজের তুলনায় বেশি হবে। 4D সিরিজের তুলনায় বেশি হবে। 4D সিরিজের তুলনায় 5D সিরিজের ডেনসিটি 4D সিরিজের তুলনায় অনেকটাই বেশি হবে। সুতরাং এটা 3 নম্বর আমরা করে ফেলতে পারলাম। আচ্ছা, চতুর্থ নম্বর দেখো, চতুর্থ নম্বর প্রভাবটা শুধুই 4D 5D সিরিজের ধর্মের ব্যাপারেই তুলনাটা মূলত হচ্ছে। চতুর্থ নম্বর দেখো, চতুর্থ নম্বর যেটা আমরা প্রভাবটা করব, সেই প্রভাবটা হচ্ছে যে দেখো এই যে 5D সিরিজের অনেক এলিমেন্টের 5D সিরিজের অনেক এলিমেন্টের আয়নাইজেশন এনার্জি I এর মান খুব বেশি, খুব বেশি 5D সিরিজে খুব বেশি হয় ল্যান্থনার্ড কন্ট্রাকশনের দরুনই। কারণ দেখো 5D সিরিজের ল্যান্থনার্ড মানে 4F কক্ষকটা তো আছে এবং ফিল আপ হয়ে আছে। এবার দেখো ওদের ক্ষেত্রে যদি F কক্ষকের উপস্থিতি থাকে, তাহলে F কক্ষক তো পুয়ার শিল্ডিং হলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা তীব্র হবে। তাহলে তীব্র যদি হয়, তাহলে তুমি যদি বাইরের কক্ষ থেকে যদি একটা ইলেকট্রন সরাতে চাও, সেটা তো আয়নাইজেশন এনার্জি, তাহলে তোমাকে খুব বেশি শক্তি প্রয়োগ করতে হবে। এবং খুব বেশি শক্তি করার জন্য 5D সিরিজে অনেক এলিমেন্টের আয়নাইজেশন এনার্জির মান খুব বেশি হয়। এবং আয়নাইজেশন এনার্জির মান যদি খুব বেশি হয়, তারা কিন্তু সেসব এলিমেন্টগুলো কিন্তু নিষ্ক্রিয় প্রকৃতির হয়। এবং এই কারণে এই 5D সিরিজে অনেক এলিমেন্ট আছে, যেমন প্ল্যাটিনাম, পিটি প্ল্যাটিনাম, তারপর তোমার সোনা AU, পিটি AU এবং তোমার HG, এদের কিন্তু আয়নাইজেশন এনার্জির মান I এর মান কিন্তু খুব বেশি হয় ডিউ টু দ্য এফেক্ট অফ ল্যান্থনার্ড সংকোচন, ল্যান্থনার্ড কন্ট্রাকশন। তো প্ল্যাটিনাম, সোনা, পারদের আয়নাইজেশন এনার্জির মান খুব বেশি, I এর মান খুব বেশি, I এর মান যদি খুব বেশি হয়, এরা কিন্তু কি হিসাবে I এর মান যদি খুব বেশি হয়, এরা কিন্তু বিক্রিয়া করার প্রবণতা খুব কম হবে। আর বিক্রিয়া করার প্রবণতা যদি খুব কম হয়, এদেরকে আমরা বলবো নোবেল মেটাল। অর্থাৎ দেখা যাচ্ছে আদর্শ ধাতু, এদের নোবেল মেটাল আমরা কিন্তু বলবো। রাসায়নিক সক্রিয়তা এদের কিন্তু খুব রাসায়নিক সক্রিয়তা, এই আয়নাইজেশনের মান যদি খুব বেশি হয়, তাহলে তো ক্যাটায়ন ফর্মেশন করতে পারছে না। ক্যাটায়ন ফর্মেশন না করলে এদের বিক্রিয়ার প্রবণতা খুব কম হয়ে যায়। সেই জন্য এদেরকে আমরা বলবো নোবেল মেটাল। অর্থাৎ নোবেল মেটাল মানে এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে। নোবেল গ্যাসগুলো যেমন কারোর সঙ্গে বিক্রিয়া করে না, নোবেল মেটালগুলো কারোর সঙ্গে বিক্রিয়া করবে না। তাহলে এটা 4 নম্বর পার্থক্য। আর 5 নম্বর যে পার্থক্যটা করব, সেটা খুব ইম্পর্টেন্ট, মানে প্রভাবটা যেটা করবো, পার্থক্য না, প্রভাবটা যেটা করব সেটা হচ্ছে, দেখো 5 নম্বর যে প্রভাবটা করব সেটা হচ্ছে যে এটা যে ল্যান্থনার্ড মৌলগুলো ক্ষারীয় ধর্ম। দেখো ক্ষারীয় ধর্ম, এটা খুব ইন্টারেস্টিং। এটা 4D 5D এর মধ্যে নয়, এটা জাস্ট ল্যান্থনার্ড মৌলগুলোর মধ্যেই হবে। ক্ষারীয় ধর্ম অর্থাৎ দেখো এই ল্যান্থনার্ড মৌলগুলোর যে, আমি যদি প্রথম মৌলটা নিই, ল্যান্থনার্ড মৌলর মানে যেখান থেকে শুরু হয়েছে সিরিয়াম থেকে, কিন্তু আমি তার আগে ল্যান্থানামকেও ধরে নিচ্ছি। তো ল্যান্থানামের যে হাইড্রোক্সাইডটা কি, ল্যান্থানাম হাইড্রোক্সাইড হচ্ছে AlNOH3, ঠিক আছে। আর লাস্টে কি আছে, লাস্টে আছে লুটেনিয়াম বা লুটেসিয়ামের যদি হাইড্রোক্সাইড খুঁজি, তাহলে কি হবে LuOH3। দেখো এই লুটেসিয়াম আছে, আর এখানে এই সিরিয়ামের আগে ল্যান্থানাম আছে। তো বাঁ দিক থেকে ডান দিকে গেলে এটা কিন্তু তাদের ক্ষারীয় ধর্মটা কিন্তু হ্রাস পায়। বাঁ দিক থেকে ডান দিকে গেলে এদের যে হাইড্রোক্সাইডের ক্ষারীয় ধর্ম হ্রাস পায়। অর্থাৎ তুমি যত বাঁ দিক থেকে ডান দিকে ক্ষারীয় ধর্ম হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? দুটো কারণ দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায়। খুব ভালো করে শোনো, দুটো কারণটা কি, এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে উচ্চ মাধ্যমিকে, যে তুমি যদি বাঁ দিক থেকে ল্যান্থানাম হাইড্রোক্সাইড না লুটেসিয়াম হাইড্রোক্সাইড, কোনটির ক্ষারীয় ধর্ম কম, ক্ষারীয় ধর্ম বেশি? তো দেখো এদিকে কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে গেলে ক্ষারীয় ধর্ম হ্রাস পায়, ক্ষারীয় ধর্ম হ্রাস পায়। অর্থাৎ এর ক্ষারীয় ধর্ম অনেক কম হবে, এটা অনেক বেশি হবে। কেন? কারণ দেখো ল্যান্থানার্ড সংকোচনের একটা কারণ, যে ল্যান্থানার্ড সংকোচনের ফলে যে Ln, এটা তো +3, আর Lu +3, এর যদি আমি ক্যাটায়নের তুলনা করি, এটা Ln +3 ফর্মে থাকবে, Lu +3 ফর্মে থাকবে। কার ব্যাসার্ধ কম? দেখো Lu 3+ এর ব্যাসার্ধ কিন্তু কম হয়, কারণ এটা ল্যান্থনার্ড কন্ট্রাকশনের জন্য বাঁ দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধটা কম হবে।
তো Au3+ এর ব্যাসার্ধ যদি কম হয়, ক্যাটায়নের ব্যাসার্ধ যদি কম হয়, তাহলে ফ্যাজান্স কি বলেছিলেন, ফ্যাজান্স রুল, যে ক্যাটায়নের ব্যাসার্ধ যদি কম হয় তাহলে কিন্তু সেই যৌগটা সমযোজী ধর্ম বৃদ্ধি পায়, অর্থাৎ এই ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বৃদ্ধি পায়। ক্যাটায়নের সাইজ যদি কম হয় তাহলে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বৃদ্ধি পায়, আর পোলারাইজিং পাওয়ার যদি বৃদ্ধি পেলে সেই যৌগটা কিন্তু সমযোজী ধর্ম শো করে, সমযোজী ধর্ম কিন্তু দেখায়। তাহলে এই বাঁদিক থেকে ডান দিকে গেলে ক্যাটায়নের সাইজ যেহেতু ছোট, তাহলে ফ্যাজান্স রুল এখানে কি বলছে, ফ্যাজান্স রুল অনুযায়ী এখানে কি হচ্ছে, ফ্যাজান্স রুল অনুযায়ী কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হচ্ছে। কোভ্যালেন্ট ক্যারেক্টার বাঁদিক থেকে ডান দিকে গেলে সমযোজী চরিত্র বেশি হবে। কোভ্যালেন্ট যেহেতু সাইজ ছোট হচ্ছে ক্যাটায়নের সাইজ, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হচ্ছে। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার যাদের বেশি, সমযোজী ধর্ম যাদের বেশি, তাদের কিন্তু যে হাইড্রক্সাইড তাদের ধর্মটা কিন্তু ক্ষারীয় প্রকৃতির, তাদের ক্ষারীয় ধর্ম কিন্তু হ্রাস পাবে। যত সমযোজী ধর্মটা বেশি হবে তত কিন্তু ক্ষার ধর্ম হ্রাস পাবে। সমযোজী ধর্ম কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি যদি হয় তাহলে কিন্তু ক্ষার ধর্ম হ্রাস পাবে, ক্ষার ধর্ম কিন্তু ডিক্রিজ হবে। এবং সেই কারণে ল্যান্থানাম প্লাস3 আর সেখানে ল্যান্থানাম ওইচের তুলনায় লুটেসিয়াম ওইচ হচ্ছে ক্ষারীয় ধর্ম কিন্তু অনেকটাই কম। তো এই ফ্যাজান্স রুল দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারো, আমি আরেকবার ব্যাখ্যাটা বলছি। তো দেখো, ল্যান্থানাম সংকোচনের জন্য লুটেসিয়াম প্লাস3 ব্যাসার্ধ খুব কম, এটা তো একদম নিশ্চিত ল্যান্থানাম প্লাস3 তুলনায়। তাহলে লুটেসিয়াম প্লাস3 ব্যাসার্ধ যদি খুব কম হয় তাহলে ফ্যাজান্স বলেছিল ক্যাটায়নের ব্যাসার্ধ যদি খুব কম হয় তাহলে সেই ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার, অর্থাৎ পোলারাইজিং পাওয়ার মানে কি, মানে ধ্রুবায়ন ক্ষমতা খুব বেশি হবে। ধ্রুবায়ন ক্ষমতা বেশি হলে সেই যৌগটা কিন্তু সমযোজী প্রকৃতির হবে, আর সমযোজী ধর্ম যত বেশি হবে তত কিন্তু ক্ষার ধর্মটা হ্রাস পাবে। এই কাটা খেয়াল রাখবে। আর একটা ব্যাখ্যাও দেওয়া যেতে পারে, এটা তোমাদের ক্ষেত্রে হয়তো মেবি সোজা, এটা কঠিন হতে পারে, এই ব্যাখ্যাটাও দিতে পারে, এটা 1 নম্বর ব্যাখ্যা, আর যদি পারো দ্বিতীয় ব্যাখ্যাটাও সোজা হতে পারে। দেখো, এখানে যে এই ক্ষার ধর্মটা প্রকাশ করে কি, ক্ষার ধর্ম প্রকাশ করে ln থেকে ওই যে ডিস্টেন্সের উপর নির্ভর করে। মানে এখান থেকে যদি এই ডিস্টেন্সে যদি খুব বেশি হয় তাহলে খুব সহজেই OH মাইনাস আয়নটা দান করতে পারবে, আর যে যত সহজে OH মাইনাস আয়ন দান করতে পারবে তার ক্ষারীয় ধর্ম তত বেশি হবে। তাহলে দেখো, এখানে ল্যান্থানাম আর ওইচের মধ্যে দূরত্বটা তো অনেক বেশি, কারণ এটা তো আকারটা তো বড়, এই ল্যান্থানামের আকারটা তো লুটেসিয়ামের থেকে বড়। লুটেসিয়াম যদি বড় হয় তাহলে ল্যান্থানাম আর ওইচের মধ্যে এই যে বন্ড ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা খুব বেশি হবে। ডিস্টেন্সটা বেশি হলে খুব সহজেই কিন্তু এই বন্ডটা ব্রেক করতে পারবে, এবং ব্রেক করতে পারবে বলে এটা OH মাইনাসটা খুব সহজেই দান করে দিতে পারবে। এই ব্যাখ্যাটাও দেওয়া যেতে পারে। আর লুটেসিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, লুটেসিয়াম আর OH এর তো সাইজ, লুটেসিয়ামের সাইজ তো ছোট, লুটেসিয়ামের সাইজ যদি ছোট হয় তাহলে এই যে বন্ড লেন্থটা, এই যে বন্ধন দৈর্ঘ্যটা, এই বন্ধন দৈর্ঘ্যটা খুব ছোট হয়। তাহলে বন্ধন দৈর্ঘ্যটা যদি খুব ছোট হয় তাহলে Lu আর OH খুব কম্প্যাক্ট অবস্থায়, আকার যেহেতু ছোট সেহেতু এরা খুব ভালোভাবে যুক্ত অবস্থায় আছে। যুক্ত অবস্থায় থাকলে এই বন্ডটাকে ব্রেকিং করাটা খুব কষ্ট হবে। ব্রেকিং করাটা যদি খুব কষ্ট হয় তাহলে এখানে OH মাইনাসের অ্যাভেলেবিলিটি, এটা কিন্তু OH মাইনাসের যে অ্যাভেলেবিলিটি, যে OH মাইনাসটা এখানে যদি বন্ডটা ব্রেকিং হয় তবেই তো OH মাইনাস আয়নটা সৃষ্টি হবে। তো OH মাইনাসের যে লভ্যতা এখানে কিন্তু কম হবে, আর OH মাইনাসের লভ্যতা কম হবে, আর OH মাইনাসের লভ্যতা যদি কম হয় তাহলে অবশ্যই OH এর ক্ষারীয় ধর্মটা লো হবে, এবং এর যেহেতু OH মাইনাসের এর লভ্যতা বেশি হচ্ছে কারণ এটা বন্ডটা বড়, বন্ড লেন্থটা বড় হলে ব্রেকিং করাটা খুব সোজা, তাহলে OH মাইনাস খুব সহজেই দান করতে পারবে। তাহলে কিন্তু এখানে ln OH এটার বেসিসিটি হাই হবে, কারণ যত সহজে OH মাইনাস দান করতে পারে তার বেসিসিটি তত হাই হয়। এই ব্যাখ্যাটাও কিন্তু তোমরা প্রয়োগ করতে পারো। যাই হোক, খুব ডিটেলসে আমি আলোচনা করে দিলাম ল্যান্থানাইড মৌলসমূহ। আর একটা জিনিস বাকি আছে, এটা হচ্ছে ল্যান্থানাইডের ব্যবহার। এই ল্যান্থানাইডের ব্যবহার আমরা আলোচনা করি, আজকের এই ল্যান্থানাইড পোর্শনটা কমপ্লিট করব। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ল্যান্থানাইড ব্যবহার, ইউজ অফ ল্যান্থানয়েডস এলিমেন্টস, ইউজ অফ ল্যান্থানয়েডস। ল্যান্থানাইড মৌলগুলোর যে তোমার ইউজ কি, দেখো এখানে
একটা খুব ভালো করে এটা নোট করো যে এখানে একটা ধাতু সংকর আছে, ধাতু সংকর যার নাম হচ্ছে মিস মেটাল। একটা অ্যালয় আছে, অ্যালয়, অ্যালয়, সেই অ্যালয়টার নাম হচ্ছে মিস মেটাল। মিস, MISSCH, মিস, মিস, মিস মেটাল, MISCH, মিস মেটাল। এই অ্যালয়, এই মিস মেটালটা কিন্তু বেশিরভাগটাই ল্যান্থানাম বা ল্যান্থানয়েড শ্রেণীভুক্ত মৌলগুলো দিয়ে তৈরি, ল্যান্থানয়েড শ্রেণীভুক্ত মৌলগুলো দিয়ে তৈরি। এতে ল্যান্থানয়েড মৌল থাকে 95%, এতে মিস মেটাল ল্যান্থানয়েড মৌলগুলো থাকে, এই এলেন যে মৌলগুলো, এই মৌলগুলো থাকে 95%। এখানে অনেকগুলো ভেরিয়েশন হতে পারে, অনেকগুলো মৌল থাকে, এটা 95% কিন্তু ল্যান্থানয়েড মৌল থাকে। এবং সেখানে 5% আয়রন থাকে, 5% আয়রন থাকে। এটা হচ্ছে একটা মিস মেটাল। এখানে ল্যান্থানয়েড মৌলগুলো 95% থাকে এবং 5% আয়রন থাকে। ল্যান্থানয়েড মৌলগুলোর মধ্যে 2-3টে ল্যান্থানয়েড মৌল এখান থেকে কিন্তু আছে। সুতরাং এই মিস মেটাল নামটা মনে রাখবে যে ল্যান্থানয়েড মৌলের উপস্থিতি পাওয়া যায় কোন ধাতু সংকরে? মিস মেটাল। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব ভালো এসেছে। আচ্ছা, এরপরে দেখো মিস মেটাল, তাহলে অ্যালয় মিস মেটাল এটা ব্যবহার। দ্বিতীয় নম্বর আমরা করছি, এই ব্যবহারগুলো খুব বেশি নেই। CO2, সিরিয়াম অক্সাইড, এটা কাঁচ পালিশের ক্ষেত্রে ব্যবহার হয়। দেখো এই সিরিয়ামের যে অক্সাইড, এটা কিন্তু কাঁচ পালিশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাঁচ পালিশের ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা হয়, কাঁচ পালিশের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কাঁচ পালিশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ব্যাস এইগুলোই কাঁচ পালিশের ক্ষেত্রে ব্যবহার করা, এই দুটোই জিনিসই ভালো করে করবো। তবে এই মিস মেটাল নামটা ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে রাখো যে ল্যান্থানয়েড মৌল দ্বারা সৃষ্ট একটি ধাতু সংকরের নাম বলো, সেটা হচ্ছে মিস মেটাল। তো দেখো আজকে ল্যান্থানয়েড মৌলের সব ডিটেলসে আলোচনা করলাম, অনেকটা সময় ধরে আলোচনা করেছি ল্যান্থানয়েড মৌলে। খুব ভালো করে এই জিনিসটা প্র্যাকটিস করো। এরপর আমাদের আর একটা জিনিস পড়ে আছে অ্যাক্টিনয়েড, খুব সোজা এবং খুব বেশি জিনিস আলোচনা নেই, খুব ছোট এপিসোডই শেষ হয়ে যাবে। তো অ্যাক্টিনয়েড মৌলগুলো এর পরের এপিসোড নিয়ে আমি আসছি। তো তোমরা এই ব্লক এলিমেন্টে ল্যান্থানয়েড মৌলগুলো ব্যবহার, ধর্ম, এগুলো তোমরা খুব ভালো করে লিখে নাও, নোট করে নাও, কপি করে নাও, বারবার ধরে দেখো, বইটাও একটু দেখো, তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।